উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে আহত শিক্ষার্থীরা, তালিকা নিয়ে হট্টগোল। রুমার দুর্গম পাহাড়ে কেএনএফ এর আস্তানায় অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র জব্দ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো, এএফপিকে প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে ২১ দেশের সংবাদে, সাথে থাকছি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। সচিবালয়ে জুলাই আগস্ট বিপ্লবে আহতদের সাথে বৈঠকে বসেছেন উপদেষ্টারা। আন্দোলনরত আহতদের ১৪ জনের প্রতিনিধি দল বেলা ২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসেন, কিন্তু ২ ঘণ্টা অপেক্ষার পরেও বৈঠক শুরু না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। প্রতিনিধিরা ছাড়াও সচিবালয়ে জড়ো হন প্রায় শতাধিক আহত ব্যক্তি। আন্দোলনে প্রকৃত আহতদের তালিকা নিয়ে এ সময় নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, প্রতিনিধিদের তালিকা জানতে চান। সে সময় উপস্থিত আহতরা সবাই সুচিকিৎসার দাবি জানান। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন সহকর্মী মফিউর রহমান, তাকে যুক্ত করে নিচ্ছে। মফিউর, আপনি তো এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন, তো সেখানে আহত শিক্ষার্থী যারা গিয়েছেন তাদের সাথে কথা বলবার সুযোগ হয়েছে কিনা, আর যদি সুযোগ হয়ে থাকে সেক্ষেত্রে কি জানতে পেরেছেন আমাদেরকে জানান। ধন্যবাদ। এই মুহূর্তে আছি আমি সচিবালয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আপনি জানেন যে আজকে আহত যারা আছেন তাদের একটি টিম এখানে এসেছে। তারা আসলে ২টার সময় এসেছে। ২টার সময় আমরা তাদের সাথে কথা বলেছি। কথা বলে তারা যেটা জানতে পেরেছি, তারা হচ্ছে তাদের যে প্রপার ট্রিটমেন্ট সেটার দাবিতে তারা আজকে এসেছেন। কিন্তু আসার পরে তাদের মাঝে তারা দুভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ বলছে যে তারা যে কালকে যে তালিকা করেছিল সেই তালিকা অনুযায়ী এসেছে, আরেকজন বলছে যে তারা তালিকা চায় না, তারা হচ্ছে যে প্রপার ট্রিটমেন্ট চায়। জুলাইতে যারা আহত হয়েছে তারা সবাই আহত, সবাইকেই সুচিকিৎসা দিতে হবে। এই দাবিতেই আসলে এখানে তারা এসছে। পরবর্তীতে দীর্ঘ সময় অপেক্ষার পর প্রায় ৪টার দিকে মিটিংটি শুরু হয়। ৪টারও পরে মিটিংটি শুরু হয়। এরপরে এখানে ৭ জন উপদেষ্টা আছেন। এর মধ্যে আমি যদি বলি যে স্বাস্থ্য উপদেষ্টা আছেন, তার সমাজ কল্যাণ উপদেষ্টা আছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আছেন, তারপরে মাহফুজ উনি আছেন, নতুন যে উপদেষ্টা হয়েছেন। তো এরকম ৭ জন উপদেষ্টা নিয়ে বৈঠক চলছে। বৈঠক শেষে আসলে জানা যাবে যে শেষ পর্যন্ত এখানে কি সিদ্ধান্ত হয়। তো সচিবালয় থেকে এই পর্যন্ত আমার কাছে এটা ছিল সর্বশেষ তথ্য। মফিউর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম সচিবালয়ে, সহকর্মী মফিউর সেখান থেকে জানাচ্ছিলেন সেখানে যারা গিয়েছেন আহত শিক্ষার্থীরা, তাদের মধ্যে তালিকা নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে, সেটাই তিনি আমাদের জানালেন। পাশাপাশি এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না বৈঠক শেষ হয়, তারপরেই হয়তো আমাদের স্পষ্ট হওয়া সম্ভব হবে, আপনাদেরকেও জানানো সম্ভব হবে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এদিকে সরকারের পক্ষ থেকে ভুল ত্রুটি হয়েছে বলেই চিকিৎসাধীন আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সকালে সাভারে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। ফরিদা আখতার বলেন, নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহতদের অনেকেই এখনও ক্ষতিপূরণ পাননি, সেটির দ্রুত ব্যবস্থা করা হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দাবি যৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন। দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে মত বিনিময় সভা শুরু হলে সাধারণ শিক্ষার্থী ও কেন্দ্রীয় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের সাথে সংঘর্ষ বাধে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসমা আরা মিতু জানান, তাদের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়ায় বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বান্দরবানের রুমার মুনলাই পাড়ার কাছে কেএনএফ এর আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ সহ গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি উদ্ধার করেছে সেনাবাহিনী। আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী বেশ কয়েকটি টহল দলের সাহায্যে মুনলাই পাড়া এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান চালায়। অতর্কিত সেনা অভিযানে দিশেহারা কেএনএফ সন্ত্রাসীরা গুলি ছুটতে ছুটতে আস্তানা ত্যাগ করে পালিয়ে যায়। পরে সেনাবাহিনী কেএনএফ এর আস্তানা তল্লাশি করে তাদের ফেলে যাওয়া অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ওয়াকিটকি সেট ও ইউনিফর্ম সহ ব্যবহারের নানা জিনিসপত্র জব্দ করে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন দেয়া হবে। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার কাজে দেশের সবাইকে এক হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আশরাফ শুভর রিপোর্ট। জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29 অংশ নিতে আজারবাইজান সফর করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশের নির্বাচন কবে হবে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, রাষ্ট্র সংস্কারের গতির উপর নির্ভর করছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা জানান, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কার প্রয়োজন। প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে ভোটের জন্য প্রস্তুত করা মাত্রই নির্বাচন দেয়া হবে। That's a promise that we made that as soon as we are ready we'll have the elections so the elected people can take over, run the country. তবে দ্রুত সংস্কার কাজ শেষ করার জন্য দেশবাসীর প্রতি ঐক্যের ডাক দেন ডক্টর ইউনূস। তার সরকারের মেয়াদ কতদিন থাকবে এমন প্রশ্নে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করাই তাদের লক্ষ্য। এছাড়া দেশের বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতা সমাধান করে তার সরকার শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আশরাফ শুভ, 21 টেলিভিশন। গণহত্যা চালানোর পরও ফ্যাসিবাদী শক্তি কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় ও রাজনীতি করার সাহস দেখায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে যায় বিএনপির প্রতিনিধি দল। সে সময় আহতরা তাদের চিকিৎসার জন্য সহযোগিতা চান। বিএনপির পক্ষ থেকে 5 লাখ টাকার অনুদান দেয়া হয়। পরে সালাউদ্দিন আহমদ বলেন, আহতদের চিকিৎসা নিশ্চিতে আর্থিক সহায়তা দিয়ে যাবে বিএনপি। প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসন করা। একই সাথে উন্নত চিকিৎসার জন্য আহতদের বিদেশে নিয়ে যেতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয়, সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। বিশেষ করে যারা চোখের আঘাত নিয়ে আছে, যারা এখানে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন এবং এমন কিছু ইনজুরি আছে শরীরে যে এখানে সুস্থ চিকিৎসা বাংলাদেশে হয়তো এত উন্নত চিকিৎসা সম্ভব নয়। ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে বরিশাল পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। এ বিষয়ে দেশীয় গণমাধ্যমকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব করতে কাজ করা হচ্ছে। পারিবারিক কারণেই রংপুরে শহীদ আবু সাইদের পরিবারের 2 ভাই রমজান আলী ও আবু হোসেন বসুন্ধরা গ্রুপের দেয়া চাকরি ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা। দুপুরে পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের বাড়িতে গিয়ে 2 ভাই রমজান আলী ও আবু হোসেনকে বাসায় পাওয়া যায়নি। তাদের বড় ভাই ফজলু মিয়া ও চাচাতো ভাই রফিকুল ইসলাম জানান, বসুন্ধরা গ্রুপ তাদের এক ভাই রমজান আলীকে নিউজ 24 এবং আরেক ভাই আবু হোসেনকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা অফিসে চাকুরি দিয়েছিলেন।
কিন্তু বাড়িতে বৃদ্ধ বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগমের অসুস্থতার কারণে তাদের চিকিৎসা ও দেখাশোনা করতে চাকুরি ছেড়ে দিয়েছেন বলে জানালেন স্বজনরা। খুলনার সোনাডাঙ্গা থানার এক মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার সহযোগী ইমরান হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আদালতে হাজির করা হলে বিচারক তাদের দুইজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলা সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন ডুমুরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। ২৭ জানুয়ারি রাতে ধর্ষণের অভিযোগ তুলে ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন হাসপাতালের ওসিসির সামনে থেকে কয়েকজন লোক জোর করে ভুক্তভোগীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এই মামলায় অভিযুক্তদের বাঁচাতে ভূমিমন্ত্রী অবৈধ প্রভাব বিস্তার করায় ভুক্তভোগী ন্যায় বিচার থেকে বঞ্চিত হন। হবিগঞ্জের লাখাইয়ে জলমহাল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক আহত হয়েছে। পুলিশ জানায়, বর্তমান ইউপি সদস্য আইয়ুব আলীর সাথে একই গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। সকালে একটি পক্ষ জলমহালে বাঁধ দেওয়ার চেষ্টা করলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে নারী পুরুষ সহ অন্তত শতাধিক লোক আহত হন। গুরুতর আহত ৭০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গাইবান্ধায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ আতিকুর রহমান এ রায় দেন। মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৬ নভেম্বর সাদুল্লাপুরের হাসানপাড়ার বড় ভাই শহীদুল ইসলামের সাথে ছোট ভাই আরিফ বিল্লার ভাত খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শহীদুল ইসলামকে আরিফ প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আঘাত করে। ১৯ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় শহীদুল ইসলাম মারা যান। পরে নিহতের স্ত্রী তাসফুরা আক্তার সাদুল্লাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। চট্টগ্রামের পাহাড়তলীতে অভিযান চালিয়ে সরকারি প্রকল্পের বিপুল পরিমাণ চাল উদ্ধার করেছে পুলিশ। ভোরে গোপন সংবাদে হাজি ক্যাম্প এলাকায় মেসার্স খাজা ভান্ডার চালের গুদামে পুলিশ অভিযান চালায়। এ সময় ৩০ টন সরকারি চাল ও গম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এসব চাল ও গম কিনে আবার প্যাকেটজাত করে বাজারে বিক্রি করা হয়। সরকারি চাল গম মজুত রাখার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ। দুই যুগেও সংস্কার হয়নি মাদারীপুরের কালকিনির ছায়াবিথি আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো। জীর্ণ ঘরেই বসবাস করতে হচ্ছে বাসিন্দাদের। দিন কাটছে দুর্ভোগে। প্রতিনিধি রকিবুজ্জামানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাংবাদিক মাঝে মধ্যে এই ছবি তুললে নেয় বা এরকম আমাকে কথা নেয়, এয়া কোনো কিছুই হয় না। বৃষ্টিতে ভিজি রোদে হুগাই কোনো সরকারি লোকে বা কোনো মেম্বার চেয়ারম্যান আমাকে ভিজে চলছে। এই টুট দিয়ে থাকে উপরে কাগজ দিয়া কোন রকম কাটাই আর কি। এভাবেই ক্ষোভ জানালেন কালকিনির ছায়াবিথি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা। কি হালে আসি এবং একমাত্র জানে আল্লাহ, আর কেউ জানে না। সরকার কোনো ভূমিকা নেয় না, দেখে না। আমরা খুব কষ্টের বিরামে আছি। তারা জানিয়েছেন, ২০০২ সালে বাঁশগাড়ি ইউনিয়নে নির্মিত হয় আশ্রয়ন প্রকল্পটি। এরপর কোনো সংস্কার কাজ হয়নি। জরাজীর্ণ হয়ে পড়ে আছে ঘরগুলো। আমার কোনো বাড়ি নেই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, অর্ধ নাই, সম্পদ নাই। এর লেগে আমরা এই জায়গায় থাকতে আছি এত কষ্ট করিয়া। বৃষ্টি হলেও ভাঙা চাল দিয়ে পানি পড়ে। কষ্ট করেই বসবাস করতে হচ্ছে তাদের। বৃষ্টি পড়লে পানি পড়ে, আমরা থাকতে পারি না। কাগজ দিয়া কোনো মতন আমরা থাকি আমাকে পোলাহান লইয়া। বৃষ্টি আসলে বই খাতায় ভিজে যায়। বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় অনেকেই ঘর ছেড়ে চলে গেছেন। এই ঘরগুলি অকার্য হওয়ার কারণে, না থাকার উপযোগীর কারণে অনেক ফ্যামিলি চলে গেছে। সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত ঘরগুলো মেরামত করে দেবে, তেমনটাই দাবি স্থানীয়দের। যদি কোনো সরকারি লোকজনের দয়া হইতো, আমাকে জিনিসগুলো যে একটু ভালো মতন দেখতো, তাহলে আমার খুব সুন্দর হতো। আশ্রয়ন প্রকল্পের সভাপতি জানান, জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো কাজ হয়নি। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী কোথাও অনেক আমরা কান্দাকারি করছি, আমার কোনো কাজ হয় নাই। স্থানীয় প্রশাসন বলছে, সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে, দ্রুতই কাজ শুরু হবে। আশ্রয়ন প্রকল্পকে কিভাবে নতুন রূপে আমরা
পুনর্নির্মাণ এবং সংস্কার করে মানুষের বসবাস উপযোগী করতে পারি, সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। প্রকল্পটিতে মোট 24টি ব্যারাক রয়েছে। প্রতিটি ব্যারাকে রয়েছে 10টি করে ঘর। এর প্রায় সবগুলোই জরাজীর্ণ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চট্টগ্রাম বন্দর থেকে ইন্দোনেশিয়া ও করাচি বন্দর পর্যন্ত সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, পানামার পতাকাবাহী কন্টেইনারবাহী একটি জাহাজ দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রামে পৌঁছায়। জাহাজটি বুধবার ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়। কর্মকর্তারা জানান, জাহাজটি দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করে। পরে চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়ে আবার দুবাই যাবে। এখন থেকে এই রুটে নিয়মিত জাহাজ চলাচল করবে বলেও জানান তারা। আর এই সাথেই শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করতে সচিবালয়ে আহত শিক্ষার্থীরা, তালিকা নিয়ে হট্টগোল। রুমার দুর্গম পাহাড়ে কেএনএফ এর আস্তানায় অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র জব্দ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো, এএফপিকে প্রধান উপদেষ্টা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।